গুড ইভিনিং। আজ আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, খুবই প্রাসঙ্গিক, যেটা এই শীতকাল এলেই খুব বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এই সমস্ত পেশেন্টরা। ইটস ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, আমরা সবাই যেটাকে অ্যাজমা নামে জানি। ঠিক আছে, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা ইজ আ ভেরি ক্রনিক কমন লাং ডিসঅর্ডার, যেটা খুব বেশি সংখ্যক মানুষের মধ্যে হয়ে থাকে এবং মোস্ট অফ দেম আর আনঅ্যাওয়্যার অ্যাবাউট দিস। তাই আমার এই ভিডিওটা করার মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা স্প্রেড করা। হোয়াট ইজ অ্যাস্থমা? So, bronchial asthma is a chronic inflammation or intermittent airway obstruction or hyperresponsiveness of bronchial tree. এগুলোকে আমরা পার্ট ওয়াইজ বলবো। এই ব্রঙ্কিয়াল অ্যাস্থমা কিন্তু খুব কম বয়স থেকে বাচ্চাদের, মানে যাদের অ্যাস্থমার টেন্ডেন্সি থাকে, ছোট বয়স থেকে কিন্তু এর সিমটমসগুলো শুরু হয়ে যায়। পেরেন্টসরা কিন্তু খুব বেশি ওয়ারিড হয় বাচ্চাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে। এবং আপনারা দেখবেন যখনই একটু চেঞ্জ অফ ওয়েদার হয়, গ্রীষ্ম থেকে বর্ষা, বর্ষা থেকে শীত, বা এই যে সাডেন চেঞ্জ অফ ওয়েদারের মধ্যে বাচ্চারা কিন্তু খুব বেশি এফেক্টেড হয় উইথ দিস থ্রি কমন সিমটমস। দেখবেন ওয়ান ইজ উইজিং, মানে শ্বাস নিচ্ছে যেন মনে হচ্ছে একটা বাঁশি বাজছে। ঠিক আছে, সেকেন্ড ইজ কাফিং, বাচ্চারা খুব কাশছে, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ চেস্ট টাইটনেস অর শর্টনেস অফ ব্রেথ। এগুলো কিন্তু খুব স্পেসিফিক সিমটমস অ্যান্ড সাইন্স যেগুলো আমরা ব্রঙ্কিয়াল অ্যাস্থমা পেশেন্টের দেখতে পাই। অ্যান্ড আমরা অ্যাজ আ পেরেন্টস বাচ্চাদেরকে নিয়ে জেনারেলি পিডিয়াট্রিশিয়ানের কাছে যাই এবং আমরা একটা ওই সেই মুহূর্তে একটা ট্রিটমেন্ট নিয়ে বাচ্চা ঠিক হয়ে গেল, অ্যান্ড উই জাস্ট লিভ ইট আ সাইড, আমরা এটা নিয়ে আর বদার্ড হই না। বাট ওই বাচ্চা যার ব্রঙ্কিয়াল অ্যাস্থমা আছে তার কিন্তু এই সমস্যাটা খুব ঘন ঘন হবে এবং এটা হতেই থাকবে। তাই আমি রিকোয়েস্ট করব যে বাচ্চারাই এই সমস্ত কমপ্লেন নিয়ে, যখনই একটা ওয়েদার চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তখনই এই সমস্ত সিমটমস নিয়ে তাদেরকে বাচ্চাদের ডাক্তারের কাছে যেতে হচ্ছে, তারা একটু ইভ্যালুয়েট করে দেখে নিন যে তাদের কোনো রকম অ্যাস্থমেটিক টেন্ডেন্সি আছে কি না। ঠিক আছে, বিকজ ব্রঙ্কিয়াল অ্যাস্থমা ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ডিজিজ, ক্রনিক কমন ডিজিজ ইন চাইল্ডহুড। ঠিক আছে, অ্যান্ড এটা প্যাথোফিজিওলজিটা আমরা এবারে একটু ভালো করে বুঝে নিই, এটা হয় কেন। আমরা সবাই শুনেছি ওর অ্যাস্থমা আছে বা অ্যাস্থমা হয়েছে বলে এর বারবার ঠান্ডা লেগে যায়। অ্যাস্থমা জিনিসটা কি? এর তিনটে মেন প্যাথোফিজিওলজি আছে। একটা হলো এয়ারওয়ে ইনফ্লামেশন, মানে আমরা যখন শ্বাস নিচ্ছি নাক দিয়ে, নস্ট্রিল দিয়ে শ্বাস এয়ারটা যাচ্ছে নেজোফ্যারিংসে, নেজোফ্যারিংস থেকে আস্তে আস্তে আমরা ল্যারিংসের মাধ্যমে ব্রঙ্কিয়াল ট্রিতে ঢুকছি। আমি আপনাদেরকে একটু আগে অ্যানাটমিটা দেখিয়ে নিই, তাহলে হয়তো আপনাদের সুবিধে হবে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস ব্রঙ্কিয়াল অ্যাস্থমা। এই যে দিস ইজ দ্য এয়ারওয়ে। এবার দেখুন, এই হলো আমরা যখন শ্বাস নিচ্ছি এখান থেকে, ঠিক আছে, শ্বাস নেওয়ার সময় শ্বাসটা, এই এয়ারটা আস্তে আস্তে এখানে, দিস ইজ দ্য, এখানে আমরা মোটামুটি এটাকে ব্রঙ্কাস বলে। ঠিক আছে, এবারে এটাকে রাইট, এটাকে লেফট, এই ভাগ হয়ে গেল দুটো লাংসের মধ্যে। এই ট্রিটা আস্তে আস্তে বিভিন্ন রকম ভাগ হতে থাকে, আলটিমেটলি অ্যালভিওলায়ে গিয়ে ওই টার্মিনাল ব্রঙ্কিয়ালসগুলো এন্ড হয়। এই যে আপনারা দেখুন, এটাকে অ্যালভিওলাই বলা হয়, অ্যান্ড দিস ইজ দ্য ব্রঙ্কাস নর্মাল। এটা ফার্দার যে ডিভিশন হচ্ছে, ঠিক আছে, এই যে লিখেছে অ্যানাটমি অফ ব্রঙ্কাস, ঠিক আছে, এর বিভিন্ন লেয়ার্স আছে। ঠিক আছে, একদম ইনার লেয়ারের মধ্যে যেটা থাকে সেটাকে মিউকোসা বলা হয়।
এবারে আমি যে ইনফ্লামেশন বললাম, এই ইনফ্লামেশনটা ঠিক এই জায়গাটার মধ্যে হয়, এই ভেতরের মধ্যে ইনফ্লামেশন হয়। এবং ওই ইনফ্লামেশন যখন হয়, সিক্রিশন বেড়ে যায়। সিক্রিশন যখন বেড়ে যায় তখন ওই পাইপের মধ্যে মিউকাস জমে যায়, ফলে মিউকাস প্লাগিং হয় এবং সাথে সাথে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়। দিস ইজ দ্য মেইন প্যাথোফিজিওলজি অফ ব্রঙ্কিয়াল আসমা। আমরা যদি একটু ভালো করে এটা দেখি তাহলেই বুঝতে পারবো। অ্যানাটমি হলো, এবারে একটু ব্রঙ্কিয়াল অ্যাস্থমা সম্বন্ধে আমরা কথা বলি। হোয়াট ইজ দিস অ্যান্ড হাউ ডু এভরিবডি গেটস অ্যাফেক্টেড বাই দিস পার্টিকুলার প্রবলেম। এনিওয়েজ, লেটস টক অ্যাবাউট দিস। দেখবেন আমি আপনাকে যেটা দেখালাম, ওই এয়ারওয়ের মধ্যে যে লাইনিংগুলো থাকে, ওই লাইনিংটার মধ্যে ইনফ্লামেশন হয়। যেমন ধরুন আমাদের হাতের মধ্যে কোনো একটা জায়গায় যদি কোনো ইনফ্লামেশন হলো, তো জায়গাটা লাল হয়ে যায়। লাল হলে ওই জায়গাটার মধ্যে কিন্তু একটা ইরিটেশন হয়, ঠিক আছে? একটু বেশি ক্ষত হলে দেখবেন ওখানে ব্লিডিং হয়, বা ওখানে একটা আহ, খুব অল্প লিকুইডের মতন বেরিয়ে আসে। বাট এটাই যদি আমাদের ভেতরে কোনো ইনফ্লামেশন হয়, দেখবেন ওখানে মিউকাস প্রোডাকশন বেড়ে যায়। যেমন আমাদের যখন ঠান্ডা লাগে গলার মধ্যে, ফ্যারিনজাইটিস হয়, তখন দেখবেন প্রচুর পরিমাণে কফ বেরোয়। তো যে কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয়, এটার বডির কিন্তু এটা প্রোটেক্টিভ মেজার টু ডিক্রিজ দ্য ইনফ্লামেশন। ওই জায়গাটা একটা মানে বডির প্রোটেক্টিভ মেকানিজমের মধ্যেই এটা আসে, হাইপার সিক্রিশন অফ মিউকাস। তো সেই জিনিসটা যখন এয়ারওয়ের মধ্যে হয়, তখন কি হয়, একটা ধরুন পাইপের মধ্যে যদি কোনো একটা সেমি সলিড প্রোডাক্ট জমে যায়, তাহলে ওখানে এয়ার ফ্লোটা কিন্তু অবস্ট্রাক্টেড হবে। সিমিলারলি ব্রঙ্কিয়াল অ্যাস্থমাতে কিন্তু এই একই কাণ্ড হয়, ঠিক আছে? তো আমাদের এয়ারওয়ে অবস্ট্রাকশন হয় বিকজ ইনফ্লামেশন হয়, হাইপার সিক্রিশন হয় এবং এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়। এবার এই ইনফ্লামেশনটা হয় কেন এই পার্টিকুলার অ্যাস্থমেটিক পেশেন্ট, এটা আমরা কিন্তু থার্ড একটা যে প্যাথোফিজিওলজি আছে অ্যাবাউট ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, সেটা থেকে আমরা বুঝতে পারবো। দ্যাট ইজ ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেস। অ্যান্ড হোয়াট ইজ দিস ব্রঙ্কিয়াল হাইপার রেসপন্সিভনেস? মানে ধরুন আমি অ্যাস্থমেটিক নই, আমি যদি বাইরে বের হয়, কোনো ধুলোর সংস্পর্শে যদি আমি আসি, আমি হয়তো একবার হাঁচি, মানে আমার একবার হাঁচি হবে বা হয়তো একটু কাশি হলো। বাট ওটাই যদি কোনো একটা অ্যাস্থমেটিক পেশেন্ট কোনো একটা ধুলো বা একটা পাঞ্জেন্ট স্মেল বা কোনো একটা ধুঁয়ো এইটার সংস্পর্শে আসে, তখন তার ভেতরে মানে এয়ারওয়ের রেসপন্সটা কিন্তু ইট উইল বি হাইপার রেসপন্সিভনেস। কেন? বিকজ তাদের মানে ইনফ্লামেটরি যে ক্যাসকেডটা, সেটা কিন্তু এমনিভাবেই প্রোভোকড হয়, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর অ্যাস্থমেটিক। তো তাতে কি হয়, দে উইল কাফ মোর দেন মি। একটা অ্যাস্থমেটিক পেশেন্ট যখন কোনো একটা স্টিমিউলাসের সংস্পর্শে আসে, তখন সে বেশি করে কাশবে, তার চেস্ট টাইটনেস হবে, একটা ব্রঙ্কোস্প্যাজম হবে, উইজিং হবে, ঠিক আছে? সো অল দিস ইভেন্ট হ্যাপেন্স টু আ ব্রঙ্কিয়াল অ্যাস্থমা পেশেন্ট। এবারে ওয়াই ডু উই ওয়ারি? এটা তো হবে আবার ঠিক হয়ে যাবে, বাট নো, এটা হবে, বারবার হবে, এবং আমাদের ওয়ারির কারণটা হলো এর জন্য কিন্তু একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই উই হ্যাভ টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট দিস ব্রঙ্কিয়াল অ্যাস্থমা। এবারে আমরা আসছি, হোয়াট আর দ্য সাইনস অ্যান্ড সিমটমস জেনারেলি উই গেট ইন ব্রঙ্কিয়াল অ্যাস্থমা পেশেন্ট। নাম্বার ওয়ান, উই গেট উইজিং। দেখবেন বাচ্চা, মানে মা বাবাদেরকে বলছি, বাচ্চা রাত্রিবেলা হয়তো ঠান্ডা লেগেছে, শুয়েছে, দেখবেন ভেতরে একটা বাঁশির মতন আওয়াজ পাচ্ছেন, ও শ্বাস নিচ্ছে কিন্তু একটা হুইসলিং সাউন্ডের মতন আপনি শুনতে পাবেন। ও দ্যাট ইজ কল্ড হুইজিং। মানে খুব পাতলা সরু জায়গা দিয়ে যখন, যেমন আমরা বাঁশি বাজাই, খুব পাতলা সরু জায়গা দিয়ে যখন এয়ারটা পাস হয়, তখন একটা বাঁশির আওয়াজ বেরোয়, ঠিক একই ঘটনা ব্রঙ্কিয়াল অ্যাস্থমা পেশেন্টের হয়। ওর ওই যে ব্রঙ্কিয়াল ট্রি আছে, সেই ব্রঙ্কিয়াল ট্রিতে হাইপার সিক্রিশনের জন্য ন্যারো এরিয়া হয়ে যায়, জায়গাটা রুটটা খুব পাতলা হয়ে যায়। ওই পাতলা জায়গা দিয়ে যখন ফোর্সফুলি এয়ার পাস হয়, তখন ওটা কিন্তু একটা উইজিং সাউন্ড ডেভেলপ করে। নেক্সট, কাফিং। এবার দিস ইজ আ প্রোটেক্টিভ রেসপন্সিভনেস অফ দ্য বডি। যখনই আমরা কোনো একটা জিনিস লাংসের মধ্যে যাই, উইচ ইজ ইরিটেটিং আওয়ার লাংস, তখন কিন্তু আমরা কাশি করে
বা হাঁচি করে সেটা বাইরে বের করানোর চেষ্টা করি। তো দিস ইজ আ নর্মাল থিং, বাট অ্যাজ বিকজ ওখানে হাইপার সিক্রিশন হতেই থাকছে, তাই ওর কাশিটা কিন্তু বারবার হবে। তো দ্য পেশেন্ট উইল বি কাফিং আ লট। নাও দ্য থার্ড থিং ইজ শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথ মানে ওর হঠাৎ করে মনে হবে যেন ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঠিক আছে? এবং আপনি যদি ওই মুহূর্তে ওর আঙুলের মধ্যে একটা পালস অক্সিমিটার লাগিয়ে দেখেন, তাহলে দেখবেন ওর স্যাচুরেশন কিন্তু কমে গেছে। জেনারেলি একটা নর্মাল মানুষের স্যাচুরেশন লেভেল 95%-এর বেশি হয়, ওর ক্ষেত্রে দেখবেন 95-এর কমে গেছে, ইভেন 90-র কমও হতে পারে যদি খুব বেশি পরিমাণ ব্রঙ্কিয়াল ট্রির পার্ট যদি ব্রঙ্কোস্প্যাজমে যায়, তখন কিন্তু হাইপক্সিমিয়া হওয়ার চান্সেস খুব হাই, এবং তাতে কিন্তু ব্রেন এফেক্টেড হতে পারে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ চেস্ট টাইটনেস অর পেন। এবার নন স্পেসিফিক কিছু সাইন্স অ্যান্ড সিমটমস আছে। এই সমস্ত পেশেন্টের রিকারেন্ট ব্রঙ্কাইটিস হবে, ঠিক আছে, রিকারেন্ট নিউমোনিয়া হবে, ঠিক আছে, অ্যান্ড পারসিস্টেন্ট একটা কাফ হবে এবং কোল্ড হবে। মানে অনেক মা বাবারা দেখবেন বলবেন, বলতে শুনবেন যে আমার ছেলের ঠান্ডা লাগছে, লেগেই থাকছে, সারা বছরই ঠান্ডা লেগে থাকছে। এবার এটা কেন হয়, এটা যদি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু বোঝা যাবে ছেলের ব্রঙ্কিয়াল অ্যাস্থমা আছে। এবং আমরা যদি কয়েকটা মেজার্স প্রপারলি নিই, তাহলে এই সমস্ত পেশেন্টের কিন্তু ট্রিটমেন্ট খুব ইজিলি করা যায়, ঠিক আছে? সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই পার্টিকুলার অ্যাওয়ারনেসটা বললাম। হোয়াট ইজ ব্রঙ্কিয়াল অ্যাস্থমা, আমরা কি করে বুঝবো ব্রঙ্কিয়াল অ্যাস্থমা আমার বাড়ির লোকের কারোর হয়েছে, এবং এই অ্যাস্থমার কিন্তু একটা ন্যাশনাল অ্যাস্থমা এডুকেশন অ্যান্ড প্রিভেনশন প্রোগ্রাম আছে, ঠিক আছে? সেখানে ক্লিয়ারলি তিনটে জিনিস, বিকজ ডায়াগনোসিস অফ ব্রঙ্কিয়াল অ্যাস্থমা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? যদি ডায়াগনোসিস ব্রঙ্কিয়াল অ্যাস্থমাটা করা যায়, তাহলে কিন্তু ট্রিটমেন্ট ইজ ভেরি ইজি অ্যান্ড উই ক্যান অ্যাভয়েড দিস অ্যাকিউট এপিসোডস অফ অ্যাটাক অফ ব্রঙ্কিয়াল অ্যাস্থমা পেশেন্টস, ঠিক আছে? হোয়াট ইজ দিস ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া? নাম্বার ওয়ান, ওর এপিসোডিক সিমটমস হবে, মানে এটা নয় যে সবসময় সিমটমস হচ্ছে, হঠাৎ করে ওর একটা চেস্ট টাইটনেস হবে, উইজিং হবে, কাফিং হবে, আবার কিছুক্ষণের জন্য ঠিক হয়ে গেল, হয়তো ওষুধ দিলেন বা কিছু একটা হলো, ঠিক হয়ে গেল, আবার কিছুক্ষণ বা একদিন পর বা 2-4 ঘন্টা পর আবার একটা চেস্ট টাইটনেস হলো। সো দিস ইজ কল্ড এপিসোডিক সিমটমস অফ এয়ারওয়ে অবস্ট্রাকশন। এই অবস্ট্রাকশনটা কিন্তু এপিসোডিক হবে, নট পারসিস্টেন্ট। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া টু ডায়াগনোজ ব্রঙ্কিয়াল অ্যাস্থমা। নেক্সট, এই এপিসোডিক যে ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশনটা হচ্ছে, ইট ইজ পার্শিয়ালি অর কমপ্লিটলি রিভার্সেবল বাই ব্রঙ্কোডাইলেটার্স। মানে আমরা যদি ওই পার্টিকুলার পেশেন্টকে ইনহেলার, মানে কোনো একটা ইনহেলার আমরা যদি মিটাডোজ ইনহেলার বা নেবুলাইজেশন দেওয়া হয়, দেখবেন আপনারা মা বাবারা দেখতে পাবেন বাচ্চাদেরকে পিডিয়াট্রিশিয়ানরা নেবুলাইজেশন করছে, ঠিক আছে, ইনহেলার দেওয়া হচ্ছে। এই পার্টিকুলার ইনহেলারগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চা অনেকটাই সুস্থ অনুভব করে, তার মানে ওর অ্যাস্থমা আছে। সো partially or completely reversible of bronchial obstruction. Airway obstruction যদি partial বা complete reversible হয়, then that is another diagnostic criteria for bronchial asthma. And the third one is exclusion of other disease. অন্য ডিজিজগুলো যদি আমরা এক্সক্লুড করতে পারি প্যারালালি, তাহলে we can finally diagnose bronchial asthma. অ্যান্ড ট্রিটমেন্ট প্রচণ্ড ইজি, ঠিক আছে? ট্রিটমেন্ট করার আগে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস করার দরকার আছে, উইচ ইজ স্পাইরোমেট্রি, ঠিক আছে? আমার কিউরেশিও ক্লিনিকের মধ্যে আই হ্যাভ মেড অ্যাভেলেবল দিস স্পাইরোমিটার ফর মাই পেশেন্টস। পোনি এফেক্টস কসমেটের একটা ইটালির মেশিন আমি এখানে রেখেছি আমার পেশেন্টদের জন্য, so that I can diagnose a patient who's coming with wheezing, coughing, chest tightness and recurrent pneumonia or bronchitis. এই সমস্ত প্রবলেম নিয়ে যখনই আমার কাছে কোনো পেশেন্ট আসে, আমি তাদের একটা স্পাইরোমেট্রি করি, which is called pulmonary function test. অ্যান্ড এই পালমোনারি ফাংশন টেস্টের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে ডায়াগনোসিস করতে পারি একটা পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাস্থমা আছে না নেই। এবার হোয়াট ইজ দিস পালমোনারি ফাংশন টেস্ট অ্যান্ড হাউ ডাজ ইট ডায়াগনোস? এই যে আমি আপনাকে বললাম ক্রাইটেরিয়া নাম্বার 2, পার্শিয়ালি অর কমপ্লিটলি রিভার্সেবল অফ দ্য এয়ারওয়ে অবস্ট্রাকশন। সো আমরা প্রথমে একটা পেশেন্টের স্পাইরোমেট্রিতে ওর লাং ভলিউমসগুলো
ইভ্যালুয়েট করে দেখি। তারপর সেই পেশেন্টকে আমরা ব্রঙ্কোডাইলেটার্স দিই, ঠিক আছে, শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট আমরা সেই পেশেন্টকে দিই। দেওয়ার পর আমরা ওর একটা পালমোনারি ফাংশন টেস্ট আবার করি টু ইভ্যালুয়েট হিজ অর হার লাং ভলিউমস। ওই ভলিউমগুলো নেওয়ার পর দুটো ভলিউম যখন আমরা কম্পেয়ার করে দেখি, তখন দেখি আগের থেকে এই ভলিউমটা যেটা আমরা ব্রঙ্কোডাইলেটার্স দেওয়ার পর পেলাম সেটা অনেকটাই বেটার। তখন কিন্তু আমরা এটা ডায়াগনোসিস করতে পারি যে এই পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাস্থমা আছে। সো স্পাইরোমেট্রি উইথ bronchodilators reversibility, this is the only tool that diagnose bronchial asthma. এছাড়া অনেক কিছু আছে যেগুলো আমি পরবর্তীকালের ভিডিওতে দেব, এবং এর ট্রিটমেন্ট ইজ ভেরি ইজি, আমি সেটাও পরবর্তীকালের ভিডিওতে দেব। সো আজকের ভিডিওটা মেন লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই যে আপনার যদি বাচ্চার বা কোনো অ্যাডোলেসেন্টের বা কোনো বয়স্ক লোকের বা কোনো মাঝবয়সী ভদ্রলোক ভদ্রমহিলার যদি বারবার ঠান্ডা লেগে যাচ্ছে, হুইজিং হচ্ছে, কাফিং হচ্ছে, চেস্ট টাইটনেস হচ্ছে, রিকারেন্ট নিউমোনিয়া হচ্ছে, ঠিক আছে, কাফ অ্যান্ড কোল্ড হচ্ছে, কিছুতেই সারছে না, প্লিজ ভিজিট ইউর ডক্টর, গেট আ স্পাইরোমেট্রি ডান, ব্রঙ্কিয়াল অ্যাস্থমা হয়েছে কি না সেটা ডায়াগনোসিস করুন, ঠিক আছে, অ্যান্ড ডেফিনেটলি you can get rid of all these symptoms and you can have a very healthy lifestyle. So thank you for listening this video. এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন সবার সাথে, যাতে মানুষজনের কাছে এই অ্যাওয়ারনেসটা আরও পৌঁছে যায় এবং মানুষ যেন এটাতে অ্যাওয়্যার হয় এবং নিজেকে হেল্প করতে পারে। সো পরবর্তীকালের ভিডিওটা রিলেটেড টু ব্রঙ্কিয়াল অ্যাস্থমা আসবে কিছুদিনের মধ্যে, which will be where I will be talking about the treatment modalities and prevention of acute attack. আমরা কি করে প্রিভেন্ট করব একটা ব্রঙ্কিয়াল অ্যাস্থমা পেশেন্টের অ্যাকিউট অ্যাটাকগুলো আমরা প্রিভেন্ট করব কি করে, হোয়াট আর দ্য প্রিভেন্টিভ মেজার্স দ্যাট উই ক্যান টেক, ঠিক আছে, সেগুলো নিয়েও আমি তখন কথা বলবো। থ্যাংক ইউ ফর লিসনিং, থ্যাংক ইউ, গুড নাইট, বাই।